নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 669তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। আমরা গত পর্বে শুনেছি আচার্য দ্রোণ তিনি নিজের মহানুভবতাকে বা নিজের নিরপেক্ষতাকে প্রমাণ করার জন্য ধৃষ্টদ্যুম্নকে নিজের শিক্ষা সত্রে আহ্বান করে এনেছিলেন এবং এর মাধ্যমেই তার মহানুভব এবং তার যশকে তিনি প্রচার করতে চেয়েছিলেন। এটা ঠিক আমরা গত পর্বে বলেছি এবং সৌযৌক্তিকভাবেই আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি যে দ্রোণাচার্য যা করেন তার প্রত্যেকটি কর্মের পেছনে, প্রত্যেকটি ভাবনার পেছনে, প্রত্যেকটি আচরণের পেছনে একটা বিশেষ উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য তার নিজস্ব স্বার্থ সম্পর্কিত। উদ্দেশ্যহীন হয়ে উদ্দেশ্যের বাইরে তিনি কোনো কাজ করেন না। তো যে যশ ভাবনা বা মহানুভবতা নিয়ে দ্রোণ ধৃষ্টদ্যুম্নকে নিজের শিক্ষা সত্রে আহ্বান করে তাকে শিক্ষা দিয়েছিলেন, সবকিছুই একেবারে পাল্টে গেল যখন তিনি শুনলেন তার প্রিয়তম শিষ্য অর্জুন পাঞ্চাল রাজকন্যাকে বিবাহ করেছেন এবং পাঞ্চালদের সাথে পাণ্ডবদের একটা মৈত্রী সম্পর্কযুক্ত একটা কুটুম্বিতা আত্মীয়তা মৈত্রী স্থাপন হয়েছে। কারণ তিনি পরিষ্কার বুঝতে পারলেন তিনি যা করেছেন সেটি ঠিক করেন, অর্থাৎ দ্রুপদের সাথে তিনি যা ব্যবহার করেছেন সেই ব্যবহার সঠিক ছিল না, কোনো মতেই সঠিক ছিল না। কেন সঠিক ছিল না সেই বিশ্লেষণে আমরা আজকে আসব, কিন্তু আমাদের থেকেও এটা তো ঠিক দ্রুপদ নিজেই বুঝেছেন যে তিনি অসম্ভব বাড়াবাড়ি করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন এবং তিনি তার বাল্যবন্ধুর সাথে, তার সহপাঠী, তার দ্রোণের সাথে, সতীর্থ দ্রোণের সাথে তিনি পরবর্তী সময়ে যা ব্যবহার করেছেন সেটা অন্যায় ছিল। তার ফল যে ভয়ঙ্কর হতে চলেছে সেটা তিনি এবার বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, এটা তো ঠিক, দ্রোণ অসম্ভব কূটনীতিবিদ এবং রাজনীতিবিদ। তিনি বিশাল এক কূটনীতি সম্পন্ন মানুষ, কূটনীতিজ্ঞ এবং রাজনীতিজ্ঞ না হলে এই কাজ করে যাদের ঘরে বসে এবং যাদেরকে দিয়ে তিনি এই কাজ করালেন তাদেরই শত্রু বৃদ্ধি করালেন, তারপরেও তিনি সেই বাড়িতে, সেই রাজ্যে তিনি সসম্মানে পদাধিকার বলে এতদিন যে কাটিয়ে দিচ্ছেন, এটা তার কূটনীতি এবং রাজনীতি পারঙ্গমতার এক শ্রেষ্ঠ নিদর্শন ছাড়া আর অন্য কিছু বলা যায় না। দেখুন, আমরা দ্রোণর জীবনটাকে যদি একটু দেখি, দ্রোণর পিতা ভরদ্বাজ তিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে বেদবিদ্যার সাথে ধনুর্বেদ চর্চা করেছে। সেকালে অনেকেই বেদ বিদ্যার সাথে সাথে
ধনুর্বিদ্যা চর্চা করতেন, যেমন অনেক ব্রাহ্মণই রাষ্ট্রবিদ্যার চর্চা করতেন, রাজনীতির চর্চা করতেন। তো এখানে আমরা দেখেছি কেবলমাত্র ভরদ্বাজ নয়, আমরা অগ্নিবেশের কথাও জানি। তিনিও অস্ত্রবিদ পরাঙ্গমদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। এই ভরদ্বাজের, মহর্ষি ভরদ্বাজ, তিনি সারা জীবন যজ্ঞকর্ম, যজন যাজন এবং অধ্যাপনা নিয়ে তার দিন কাটিয়েছেন। তিনি তার পুত্রকেও বেদ বেদাঙ্গের শিক্ষা দিয়েছেন তার বংশের ধারা অনুসারে। কিন্তু অগ্নিবেশ্য নামে ভরদ্বাজের যে শিষ্য, তাকে অনেকেই অগ্নিপুত্র বলে মনে করতেন, কারণ তিনি তেমনই অস্ত্র শিক্ষাবিদ, চরম অস্ত্র শিক্ষা ছিলেন। সেই অগ্নিবেশ্যকে ভরদ্বাজ অস্ত্র শিক্ষা দিয়েছিলেন এবং সেই অস্ত্র শিক্ষার প্রতিভায় অগ্নিবেশ্য এতটাই সে দক্ষ হয়ে উঠেছিলেন যে তার কাছে, মহর্ষি অগ্নিবেশ্যর কাছে, অনেক ক্ষত্রিয় বাড়ির ছেলেরা অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য আসতেন। আমরা দেখছি সে সময় ব্রাহ্মণদের মধ্যে দুটি ধারা ছিল। একটি ধারা বেদ অধ্যয়ন, যজন যাজন এবং অধ্যাপনা নিয়ে থাকতেন। তাদের অনেকের মধ্যে মুনিবৃত্তি, ঋষি হিসেবে তারা সে সমাজের চরম মান্যতা লাভ করেছিলেন। আর কিছু ব্রাহ্মণ ছিলেন, তারা বেদ বিদ্যা অধ্যয়নের সাথে সাথে অস্ত্রবিদ্যার অধ্যয়নও করতেন। আর যারা অধ্যয়ন করতেন তাদের মধ্যে যে বেদ বিদ্যার অধ্যয়ন কেবলমাত্র নয়, তারা অর্থবিদ্যা, রাষ্ট্রবিদ্যা, রাজনীতির শিক্ষা ইত্যাদি ইত্যাদি করতেন। এই ধারার মধ্যে দিয়ে অনেকেই রয়েছে। তাদের মধ্যে আমাদের মহর্ষি ব্যাস আছেন, মহর্ষি নারদ আছেন, এবং এই ধারায় অনেকেই রয়েছে। আবার ঠিক তার একটা উল্টো ধারাও আছে। সেই ধারার মধ্যে তারা বেদ বিদ্যা অধ্যয়নের চেয়েও বেশ, সব থেকেও বেশি তারা অস্ত্রবিদ্যার চর্চাটা বেশি করতেন এবং এতটাই অস্ত্রবিদ্যা চর্চা করতেন এবং তাতে তারা এতটাই দক্ষ ছিলেন, এতটাই তারা স্পেশালাইজড ছিলেন তাদের ওই অস্ত্র শিক্ষা, অস্ত্রবিদ্যার, যে ক্ষত্রিয় সমাজ তাদের কাছে শিক্ষা নিতে আসতেন। অর্থাৎ ক্ষত্রিয় সমাজ একদল ব্রাহ্মণের কাছে যেতেন, একদল ঋষিমুনির কাছে যেতেন বেদ বিদ্যা সহ বিভিন্ন দর্শন শাস্ত্র অধ্যয়নের জন্য, এবং আরেক দল যে আসতেন এই ব্রাহ্মণদের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভের জন্য। যাদের কাছে বেদ বিদ্যা শিক্ষা লাভের জন্য আসতেন তাদের কাছে তারা অর্থবিদ্যা, রাষ্ট্রবিদ্যা, রাজনীতির বিদ্যা ইত্যাদি পাঠও তারা লাভ করতেন। কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধারার কিছু ব্রাহ্মণ ছিলেন, যেমন মহর্ষি বিশ্বামিত্র, যেমন আমাদের এই অগ্নিবেশ্য, কিংবা পরশুরাম যার কথা আমরা গতবার বলেছি, কিংবা ভরদ্বাজ। এরা প্রত্যেকেই ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তারা তাদের অস্ত্রবিদ্যা শিক্ষাতেই বেশি যশস্বী ছিল। এই জন্য লক্ষ্য করবেন আমরা এই যে এদেরকে আমরা বর্ণ সংকর বলেছি, অর্থাৎ এই পরশুরাম হোক, পরশুরাম হোক, ভরদ্বাজ হোক, অগ্নিবেশ্য হোক, কিংবা আমাদের এই দ্রোণাচার্য হোক, কৃপাচার্য হোক, যেই হোক, এদের মধ্যে একটা ব্রাহ্মণ সাংকর্যের কথা এসেছে। এই জন্য আমরা বলেছি
ভরদ্বাজ থেকে দ্রোণ পর্যন্ত। এই জন্য আমরা ভরদ্বাজ দ্রোণ বর্ণ সংকর এই কথাটিকে আমরা উল্লেখ করেছি। এই জন্য আমরা বলেছি ভরদ্বাজ থেকে আরম্ভ করে ভরদ্বাজের পুত্র হিসেবে দ্রোণ ভারদ্বাজ, কিন্তু আমরা ওই পর্বগুলোর নাম ভরদ্বাজ করে রেখেছি, অর্থাৎ বোঝাতে ভরদ্বাজ থেকে শুরু করে পরশুরাম থেকে শুরু করে অগ্নিবেশ্বর থেকে দ্রোণ পর্যন্ত, বা এরকম এই ধারার মধ্যে একটা বর্ণ সাংকর্য আমরা দেখতে পাই। অর্থাৎ তারা ব্রাহ্মণ বংশজাত হয়েও ব্রাহ্মণের কিছু গুণ তাদের মধ্যে আছে, অধিক গুণ ব্রাহ্মণ্য গুণ থেকেও তাদের মধ্যে বেশিরভাগ গুণ ক্ষত্র গুণ আমরা লক্ষ্য করি। অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্র এই দুটি গুণই আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে ভরদ্বাজ, তিনি নিজের পুত্র দ্রোণকে অস্ত্র শিক্ষা দেননি, তিনি তার প্রিয় শিষ্য অগ্নিবেশের কাছে তাকে দ্রোণকে অস্ত্রবিদ্যার শিক্ষা করতে পাঠিয়েছে। পিতা হিসেবে ভরদ্বাজ চেয়েছিলেন তার পুত্রের সম্পূর্ণ শিক্ষা হোক দুটি ধারাতে, অর্থাৎ তার নিজের কাছে তার বেদ বিদ্যা ইত্যাদি শিক্ষা লাভ হোক এবং প্রিয় শিষ্যের কাছ থেকে আগ্নেয়াস্ত্র অর্থাৎ অস্ত্র শিক্ষা লাভ, এই দুটি। কিন্তু দ্রোণর নিজের কি পছন্দ ছিল সেটা আমরা দেখব। দ্রোণ কিন্তু ব্রাহ্মণ্যের বেদ অধ্যয়ন ইত্যাদির চেয়েও তার সবচাইতে বেশি ভালো লাগার জায়গা ছিল এই অস্ত্র শিক্ষা, এবং সেই শিক্ষাতেই সেই পাঠেই তিনি স্বচ্ছন্দ ছিলেন এবং সেটাই তিনি ভালো করে শিখেছিলেন। যদিও তিনি ব্রাহ্মণ্যের অন্যান্য যে সমস্ত পাঠ সেগুলো শিক্ষা করেছিলেন, কিন্তু তার ঝোঁকটা ছিল অনেক বেশি অস্ত্রবিদ্যার শিক্ষার প্রতি, এবং তার মাধ্যমেই তিনি নিজের জীবন এবং জীবিকাকে নির্ণয় করে নিয়েছিলেন। এইটা হচ্ছে দ্রোণের সবচাইতে সঠিক পরিচয়। এইখানে দ্রোণের সাথে ওই অগ্নিবেশের কাছে যখন তিনি ছিলেন, সেখানে দ্রোণের সাথে ধ্রুপদের পরিচয় হয় এবং সেখানে ধ্রুপদ এবং দ্রোণের মধ্যে একটা অন্তরঙ্গতার সৃষ্টি হয়। সেটা একটি অন্য কথা, সেই কথায় আমরা পরে আসব। কথা হচ্ছে দ্রোণাচার্য দরিদ্র ছিলেন, কিন্তু তিনি ব্রাহ্মণোচিত সত্যগুণের অধিকারী ছিলেন না। দ্রোণের মধ্যে সেকালের সমস্ত অধিকাংশ ব্রাহ্মণেরাই দরিদ্র ছিলেন, কারণ তারা অর্থ চেয়েও নিজেদের পড়াশুনো, নিজেদের সবৃত্তির একেই বেশি গুরুত্ব দিতেন। ব্রাহ্মণদের মধ্যে দান গ্রহণ এবং অর্থাৎ দান প্রতিগ্রহ ব্যাপারটা যেমন ছিল, তেমন অধ্যয়ন, অধ্যাপনা, যজ্ঞকর্ম, যজন যাজন এইগুলোই বেশি থাকতো। এর মাধ্যমেই তারা কিন্তু কম বেশি সন্তুষ্ট থাকতেন। তাদের একটা নিত্য অভাব ছিল, কারণ এটা তো ঠিক, কতজন আর বড় রাজা প্রতিদিন বড় বড় যজ্ঞ করতে পারতেন, যে বড় বড় যজ্ঞের মাধ্যমে ব্রাহ্মণদের একেবারে সব আর্থিক ব্যবস্থাটা পুরো পরিবর্তন হয়ে যাবে, এত রাজার সংখ্যা ছিল না, বা যত রাজা ছিলেন প্রত্যেকের পক্ষে বড় বড় যজ্ঞ করা সবসময় সম্ভব হতো না। কিন্তু ব্রাহ্মণের সংখ্যা যত ছিল তার থেকে কিন্তু সমৃদ্ধ রাজার সংখ্যা অনেক কম, এবং যত সমৃদ্ধ রাজা আছেন তাদের মধ্যে প্রত্যেকের পক্ষেই কিন্তু বিশাল বিশাল যজ্ঞকর্ম করা, রাজসূয়, বৈষ্ণব যজ্ঞ ইত্যাদি ইত্যাদি, অশ্বমেধ ইত্যাদি বড় বড় যজ্ঞ করা সবসময় সম্ভব নয়। হ্যাঁ, তারা প্রচুর যজ্ঞকর্ম করতেন বলেই তার দ্বারা ব্রাহ্মণ
সমাজ লালিত পালিত হতেন, তারা তাদের জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সেখানে এটা ঠিক এই ব্রাহ্মণ সমাজের মধ্যে একটা দারিদ্রতা ছিল, স্বাভাবিকভাবেই ছিল। কারণ কতজন ব্রাহ্মণ আর মন্ত্রী আমাত্যের পদ পাবেন, কতজন ব্রাহ্মণ আর রাজ পুরোহিতের পদ লাভ করবে? তার তুলনায় ব্রাহ্মণদের সংখ্যা যেহেতু বেশি, ফলত বেশিরভাগ ব্রাহ্মণদের মধ্যেই একটা দরিদ্র ছাপ পরিষ্কার ছিল। কিন্তু সেটা বড় কথা নয়, কথা সেকালে প্রেক্ষিত এটা দরিদ্র থাকাটা একটা তো অবশ্যই একটা কষ্টকর ব্যাপার, এবং অনেকেই চেষ্টা করতেন এই দরিদ্র অবস্থাকে পরিবর্তন করার, কিন্তু অধিকাংশই তারা এটাকে বেশি গুরুত্ব দিতেন। এর মধ্যেই তারা তাদের নিজেদের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট থাকতেন এবং নিজেদের সজাত কর্মের প্রতি তাদের একটা গভীর শ্রদ্ধা ছিল, এবং তার মধ্যেই তারা নিজেদের সমস্ত সম্মান, আত্মপ্রসাদ তারা লাভ করতেন। কিন্তু মুশকিল হচ্ছে দ্রোণকে নিয়ে। দ্রোণের মধ্যে কিন্তু সবসময় একটা চেষ্টা ছিল যে তার প্রচুর সম্পদের দরকার। তিনি দরিদ্র পিতার সন্তান, দরিদ্র ব্রাহ্মণ পরিবারের, কিন্তু তিনি এই দরিদ্রতাকে স্বীকার করতে পারেননি এবং তার জীবনের মধ্যে দরিদ্রতা নানা রকম ছাপ রেখেছে। তার পুত্র অশ্বত্থামার সেই নিগ্রহ ইত্যাদি ইত্যাদি ঘটনার কথা তো আছে। কিন্তু এইসব সত্ত্বেও আমরা বলবো যে দ্রোণের মধ্যে ব্রাহ্মণোচিত সত্যগুণ ছিল না। যে গুণকর্মে তারতম্যে বিভিন্ন বর্ণ সৃষ্টি হতো, সেই গুণের আধিক্য হেতু আমরা বলতে পারি ব্রাহ্মণ বংশ জন্মালেও, ব্রাহ্মণ কুলে জন্মালেও দ্রোণ কিন্তু ছিলেন রজগুণের জাতক। তার মধ্যে রজগুণটাই সবচাইতে বেশি ছিল, এবং এই রজগুণই তাকে অস্ত্র শিক্ষায় প্ররোচিত করেছে। রজগুণের জন্যই তার মধ্যে অনন্ত অর্থ সম্পদ স্পৃহা, এবং এই রজগুণের জন্যই তার মধ্যে একটা সবসময় ক্ষোভ, সংক্ষোভ, অর্থাৎ তাকে বিশাল কিছু হতে হবে, অনেক সম্পত্তি, অনেক ক্ষমতা, অনেক যশ, অনেক প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি। এবং একইকার সঙ্গে তিনি তার জন্মজাত ব্রাহ্মণ্য প্রতি তার অশ্রদ্ধা, অর্থাৎ তিনি কোনোদিনই ব্রাহ্মণোচিত যজন, যাজন, অধ্যাপন বা প্রতিগ্রহের মধ্যে সন্তুষ্ট ছিলেন না। তার ফলে দ্রোণের প্রতি অন্যান্য ব্রাহ্মণদেরও কিন্তু কোনো সহানুভূতি ছিল না। এই কারণ সহানুভূতি ছিল না, দ্রোণর চরিত্রের মধ্যে যে ক্ষত্রচিত একটা প্রভাব ছিল, সেটা তার সমসাময়িক ব্রাহ্মণ সমাজ ভালো চোখে দেখে। তার ফলে আমরা দেখছি দ্রোণ তার স্বধর্ম ত্যাগ করে তিনি পরশুরামের কাছে এসেছেন। বৃত্তিরা অনেক সম্পদ লাভের আশায় তিনি সম্পদ সেখানে লাভ করতে পারেননি, বরং তিনি সেখান থেকে পরশুরামের কাছ থেকে প্রচুর অস্ত্র শস্ত্র লাভ করেছেন, এবং তাতেই তিনি খুশি। অনেক দিব্যাস্ত্র লাভ করেছেন, এবং সেই দিব্যাস্ত্র এবং নিজের অস্ত্রবিদ্যা, যে অস্ত্রবিদ্যায় তিনি সুশিক্ষিত হয়েছে, সেই অস্ত্রবিদ্যার মাধ্যমে তিনি তার ভাগ্য পরিবর্তন করার জন্য হস্তিনাপুরে চলে এসেছে। এইখানে অবধি একটা ধারা। আরেকটা প্রশ্ন আমাদের এখানে জিজ্ঞেস আসে যে তিনি হস্তিনাপুরে কেন এসেছেন। হস্তিনাপুরে তিনি এসেছেন দুটি কারণ। এক, তার অধীত বিদ্যা কোনো ব্রাহ্মণ্য বিদ্যা নয়, তার অধীত জ্ঞান কোনো ব্রাহ্মণ্য জ্ঞান নয়।
তার অধীত সম্পদও কোনো ব্রাহ্মণ্য সম্পদ, সবটাই তার ক্ষত্র সম্পদ, তার অস্ত্র শিক্ষার পারঙ্গমতা। এই অস্ত্র শিক্ষার পারঙ্গমতার উপরে নির্ভর করে, এই গুণে স্পেশালাইজেশনের উপরে নির্ভর করে তিনি হস্তিনাপুরে এসেছেন, এই তার ভাগ্য পরিবর্তন করার জন্য। কারণ আমরা জানি দ্রোণের শালক কৃপাচার্য সেখানে আছেন, তিনি কৃপাচার্যের আতিথ্য স্বীকার করে তার বাড়িতেই এসে উঠেছেন তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, এবং সেই ভাগ্য পরিবর্তনের মাধ্যম হচ্ছে তার অস্ত্রবিদ্যা, তার প্রভূত অস্ত্রবিদ্যার দক্ষতা। এটা হচ্ছে একটি কারণ। দ্বিতীয় কারণ বলার আগে আমাদের একটুখানি ফিরে যেতে হবে দ্রোণের সেই সময় যেখানে তিনি উপস্থিত হয়েছেন দ্রুপদের কাছে। অনেক আগে দ্রুপদের কাছে উপস্থিত হয়েছেন অর্থের জন্য। যে দ্রুপদ তাকে, অর্থাৎ মহর্ষি অগ্নিবেশের আশ্রমে থাকাকালীন যেই দ্রুপদ তাকে বলেছিলেন যে আমার যা জুটবে, আমার যে যেমন যেমন জুটবে তোমারও ঠিক তেমনই জুটবে, সেই অঙ্গীকারে দুজনই অঙ্গীকৃত। সেখানে দ্রুপদ তাকে বলেছেন সেই বন্ধুত্বের হিসেবে যে আমার যে রাজকীয় ভোগ, যেহেতু আমি রাজপুত্র, আমার যে রাজকীয় ভোগ, যে ধন সম্পদ লাভ হবে তা তোমারও ভোগ্য হবে। মম ভোগাশ্চ বিত্তঞ্চ তদ্ধীনং সুখানিচ। এই প্রত্যেকটা শব্দকে আপনারা সবিশেষভাবে লক্ষ্য করুন। এই যে ঘটনাটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এইটা যদি আমরা সঠিকভাবে আজকে বুঝতে পারি, তাহলে আমরা দ্রোণ চরিত্রের, অর্থাৎ দ্রোণের চরিত্রটাকে খুব ভালো করে বুঝতে পারি। দ্রোণকে দ্রুপদ মহর্ষি অগ্নিবেশের আশ্রমে থাকাকালীন দুই বন্ধুর মধ্যে যে সখ্যতা হয়েছিল, সেই সখ্যতা থেকে দ্রুপদ তার প্রিয় বন্ধু দ্রোণের কাছে এই কথা দিয়েছিলেন যে আমার যে মম ভোগাশ্চ, ভালো করে শুন, মম ভোগাশ্চ, আমার যে ভোগ, অর্থাৎ দ্রুপদের কি ভোগ না, দ্রুপদ রাজপুত্র, দ্রুপদ ছিলেন রাজপুত্র, আর দ্রোণ ছিলেন ব্রাহ্মণ পুত্র, দরিদ্র ব্রাহ্মণের সন্তান হচ্ছেন দ্রোণ, আর রাজার ছেলে হচ্ছেন রাজা পৃষতের ছেলে হচ্ছেন দ্রুপদ, পঞ্চাল রাজ দ্রুপদ, তিনি যুবরাজ। সেই অধিকারের জায়গা থেকে তিনি বলছেন আমার যে ভোগ, অর্থাৎ আমি রাজপুত্র হিসেবে আমার যে ভোগ, মম ভোগাশ্চ বিত্তঞ্চ, আমি যে ধন সম্পদ লাভ করব একজন রাজপুত্র হিসেবে, আর কিংবা পরবর্তী সময়ে রাজা হয়ে যে ভোগ, রাজকীয় ভোগ এবং যে সম্পদ আমি লাভ করব, ভোগাশ্চ বিত্তঞ্চ তদ অধীনং সুখানিচ, তা তোমারও ভোগ্য হবে, তদ অধীনং, তা তোমারও হবে, তা তোমারও ভোগ, সেই সুখ তুমিও পাবে। যে রাজকীয় সুখ, যে রাজকীয় ধন সম্পদ আমি লাভ করব, সেই রাজকীয় সম্পদ এবং সুখ তুমিও পাবে। প্রত্যেকটা কথাকে এবার ভালো করে লক্ষ্য করেছেন। কি বলেছেন? আমার যে রাজকীয় সুখ, যে রাজকীয় ভোগ, যে রাজকীয় সম্পদ আমি পাব, সেই রাজকীয় সুখ, সেই রাজকীয় ভোগ এবং সেই রাজকীয় সম্পদ তুমিও ভোগ করবে, তোমারও ভোগ্য হবে। কিন্তু দ্রোণ কি বুঝে ফেললেন? দ্রোণ কি এই কথার পরিপ্রেক্ষিতে দ্রোণ কি গিয়ে প্রার্থনা করলেন দ্রুপদের কাছে? দ্রোণ গিয়ে বলছেন যে তা তুমি রাজা হয়েছ,
তোমার অর্ধেক রাজ্য তুমি আমাকে দাও। কোথাও কি এই যে প্রতিজ্ঞা দ্রুপদ দ্রোণের কাছে করেছেন, তার সেই শিষ্য থাকাকালীন, ওই আশ্রমে থাকাকালীন, তার অল্প বয়সে তার সখা দ্রোণের কাছে, তাতে কি কোথাও তিনি এই কথা একবারের জন্য উল্লেখ করেছেন যে আমি যে রাজ্য পাবো সেই রাজ্যের অধিকারও তুমি পাবে, সমান অধিকারও তুমি পাবে? অর্থাৎ সমান অধিকার মানে আমি যদি পুরো রাজ্য পাই, অর্ধেক আমার অর্ধেক তোমার, এমন কথা তো, রাজ্য দেবার কথা তো তিনি একবারের জন্য বলেননি। তার কথার মধ্যে তো সেটা উঠে আসেনি, রাজ্যের ব্যাপারে কোনো কথাই তো হয়নি। কিন্তু দ্রুপদের এই ভালো মানুষের কথাটাকে, অল্প বয়সের যে একটা কিশোর বয়সের যে নিষ্পাপ ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর যে অকৃত্রিম সৌহার্দ্য, এবং সেই সৌহার্দ্যের থেকে যে অকৃত্রিম ভালোবাসা, প্রেমের কথা থাকে, সেই কথার প্রেক্ষিতকে দ্রোণ পরবর্তী সময় সম্পূর্ণ পাল্টে ফেললেন এবং তাকে সেই কথা সুখ ভোগের অধিকারকে তিনি রাজ্যের অধিকারে পর্যবসিত করে ফেললেন। এই জায়গাটা আমাদের লক্ষ্য করা। এবং তার ফলে দ্রোণ যখন দ্রুপদের কাছে এসে বন্ধুত্বের দাবি করলেন এবং সেই দাবির উত্তর দিলেন, দাবি করে শুধু দাবি করলেন না, দাবি করার সঙ্গে সঙ্গে তিনি বললেন, তুমি যে আমার কাছে প্রতিজ্ঞা করেছ সেই প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাকে এখন তোমার অর্ধেক রাজ্য দান করো। আপনারা প্রত্যেকেই এখানে ভেবে দেখুন, প্রত্যেকেই নিজে নিজেকে দ্রুপদের জায়গায় বসান এবং বসিয়ে মনে করুন আপনার কোনো বাল্য বন্ধুর কাছে আপনি যদি এরকম প্রতিজ্ঞা করে থাকেন, একটা উইথ গুড উইলফুল হার্ট, যে ভাই আমি যদি ভালো প্রতিষ্ঠা পাই, আমার যদি অনেক টাকা পয়সা হয়, তাহলে আমার যা সুখ হবে সেই সুখের ভাগ আমি তোমাকে দেব। কিন্তু আপনার সেই বন্ধু এবার সরাসরি এসে যদি আপনার সেই সুখ, যার মাধ্যমে আপনি আয় করছেন, সেই ব্যবসার, মনে করুন আপনি একটা বড় ব্যবসা করছেন, সেই ব্যবসার মাধ্যমে আপনার অনেক আয় হচ্ছে, সেই ব্যবসার অংশীদারির অর্ধেকটাই সে দাবি করে বসে, তাহলে সেই দাবিটা কি আপনার মতে ন্যায় না অন্যায়? অবশ্যই অন্যায়। এবং দ্রুপদের কাছে সেটাই খারাপ লেগেছে। দ্রুপদ সঙ্গে সঙ্গে বলেছে, এবং দ্রোণের কথা বলা, তার বক্তব্য পেশ এতটাই অন্যরকম, এতটাই লোভী এবং এতটাই অন্যায় যে তিনি তার কথা অনুসারেই দ্রুপদ ভীষণ অসন্তুষ্ট হলেন। কারণ দ্রুপদ এখন রাজা, এটা তার একটা আলাদা, তিনি কিশোর বয়সে একটা প্রতিজ্ঞা, ভালোবাসা, তার অন্তরের স্বচ্ছ অন্তর থেকে তিনি তার বন্ধুর প্রতি একটা প্রতিজ্ঞা করেছিলেন, কথা দিয়েছিলেন, ঠিক আছে, সেইটাকে স্মরণ করিয়ে দ্রোণ যদি দ্রুপদকে বলতেন যে তুমি তো মহারাজা হয়েছো, সুখে আছো, তুমি যে কথা দিয়েছিলে, তাহলে দেখো না আমার কিছু ব্যবস্থা করতে পারো কিনা, এইভাবে যদি বলতেন, আমাদের মনে হয় দ্রুপদ নিশ্চয়ই দ্রোণর অবস্থা পরিবর্তনের জন্য তার যথাযোগ্য ব্যবস্থা নিতেন বা করতেন। সেখানে তাদের উভয়ের মধ্যে সেই পূর্ব সৌহার্দ্য রক্ষিত হল। কিন্তু দ্রোণ সেটা করলেন না। তিনি একেবারে পাটোয়ারি বুদ্ধিতে সরাসরি এসে বন্ধুত্বের কথা তুলে, সেই পূর্ব বন্ধুত্বের কথা তুলে দ্রুপদের রাজ্যের অর্ধেকের অধিকার দাবি করে ফেলে। ফলত রাজা হিসেবে তার একটা আলাদা মর্যাদা আছে, এখন সে প্রতিষ্ঠিত একজন রাজা। আরেকজন ভিখিরি ব্রাহ্মণ, সে এসে তার সে আগেরকার সম্পর্ক রেখে যদি সরাসরি তার সম্পদের উৎসকেরই অর্ধেক দাবি করে ফেলে অন্যায় ভাবে,
রাজা হিসেবে সেটা মানবেন কেন? দ্রুপদ মানেননি, অন্য কেউ হলেও মানতেন না, আমরাও এটা মানতাম না, কেউ এটা মানতেন না, ন্যায়ত এটা মানা যায় না। সেই অনুসারে একেবারে সেই দ্রুপদ সটান ভাবে এই কথা বলেছেন যে বন্ধুত্ব হয় সমানে সমান। এখানে সমানে সমানের দুটো ভাগে আমরা কথাকে ধরব। দ্রুপদের কাছে দ্রোণ এসে যদি দ্রুপদের মর্যাদাকে রেখে তাদের বাল্যবন্ধুর সেই পূর্ব প্রণয়ের ভাবটাকে অবিকৃত রেখে নির্লোভহীনতা বা নিষ্কলুতা হীনভাবে স্বচ্ছ হৃদয়ে তিনি যদি নিজের প্রার্থনা সেখানে জানাতেন, দ্রুপদ তাহলে অবশ্যই তার স্বীকার করতেন। যেহেতু সেটা করেননি, অতএব দ্রুপদ খুব পরিষ্কার ভাবেই বলেছেন যে বন্ধুত্ব হয় সমানে সমানে, সমাধি সক্ষণ ভবতি। আমরা গুরুর আশ্রমে সমানে সমান ছিলাম, এখন নেই। অব্রাহ্মণ কখনই ব্রাহ্মণের সখা হয় না, আর রথচারী ব্যক্তি কখনো রথহীন ব্যক্তির সখা হয় না। অর্থাৎ রথচারী মানে যে যার ধরুন গাড়ি আছে, গাড়ি বাড়ি আছে, আর একটা লোক আরেকজন তার গাড়ি বাড়ি কিছু নেই, নিঃস্ব, দুজনের স্ট্যাটাস এক হতে পারে না। সম স্ট্যাটাস না থাকলে তার মধ্যে বন্ধুত্ব হয় না। হ্যাঁ, বন্ধুত্ব হয় যদি সমপ্রাণতা থাকে, দুজনের মধ্যে সেই জিনিসটা থাকে, নির্লোভের ব্যাপার যদি থাকে। অর্থাৎ একজন বন্ধু অনেক বড় হতেই পারে, সে টাকা পয়সায় ক্ষমতায় বড় হয়েছে, আরেকজন সেরকম হয়তো সে উন্নতি করতে পারেনি, কিন্তু যে উন্নতি করতে পারেনি, সে যে উন্নতি করেছে তার কাছে সে লোভী হিসেবে দাঁড়ায়নি। সে সেই পূর্বের প্রণয়টাকে সে মাথায় রেখেছে, অথচ তার কাছে সে অন্যরকম কিছু, তার মধ্যে কোনো অসুয়া নেই, তার কাছ থেকে জোর করে কেড়ে নেবার কিছু নেই, বা বিকৃত তথ্যের বিকৃতি নেই, বা জোর করে কিছু আদায় করে নেবার কোনো ছলনাও সেখানে নেই। তাহলেই কিন্তু এই বন্ধুত্ব থাকে। বন্ধুত্ব রাখারও কিন্তু অনেক শর্ত আছে, সমানে সমানে হলেও বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব বা সখাত্বর মধ্যে নির্লোভতা থাকতে হবে, সমপ্রাণতা থাকতে হবে। এই জায়গাগুলো কিন্তু প্রথমেই নষ্ট করে ফেলেছেন দ্রোণ। সুতরাং দ্রুপদ এখানে প্রথমেই তার বন্ধুত্বের জায়গাটাকে নস্যাৎ করে দিয়েছেন, দিয়ে তারপরেই বলেছেন যে কখনোই তো আমি তোমাকে রাজ্য দেবার কথা তো বলিনি, কখনোই আমি তো এই কথা স্বীকার করিনি, কারণ আমি বলেছি যে আমার যে রাজকীয় ভোগ, যে সম্পদ এবং বা যে সুখ আমার থাকবে, সেটা আমি তোমার সঙ্গে ভাগ করবো, তা তুমিও তার অংশ পাবে। এই পর্যন্ত রাজ্যের ব্যাপারে তো কোনো কথা বলিনি, সেই জন্য বলেছে তোমার সাথে তো আমার রাজ্যের ব্যাপারে কোনো কথা হয়নি। না জানামি রাজ্যার্থে সংবিদং কৃত্যম। তাহলে তুমি আমার কাছে রাজ্যের অংশ দাবি করছো কি করে, কি কোন অধিকারে? এবং এখানে প্রশ্ন হয় দ্রোণ কোন অধিকার? হ্যাঁ, যদি এটা ধরতাম, এটা যদি এরকম প্রশ্ন কথা বলেও থাকে দ্রুপদ, যদি এখানে দ্রুপদ বলেননি, একেবারে বলে তিনি কি বলেছেন সেটা আমরা পরিষ্কার শুনেছি, কিন্তু ধরুন দ্রুপদ যদি এরকম কোনো কথা বলেও থাকতেন, তাহলেও কি সেই কথার ভিত্তিতে আর অর্ধেক রাজত্ব কেউ একেবারে চেয়ে নিতে পারে? মনে করা যাক আদানি বা আম্বানির সাথে আমাদের কারো একেবারে ছোটবেলার খুব সখ্যতা ছিল, আজকে আমরা এই অবস্থায় পড়ে আছি, ওরা কোথায় উপরে উঠে গেছে। সেই পূর্ব ধরে আমরা কি আজকে গিয়ে এই বিত্তবান এদের কাছে গিয়ে বলতে পারি যে তোমরা যা সম্পদ, যা প্রতিষ্ঠা, যা অর্থ যা লাভ করছে তার অর্ধেকটা আমাকে দিয়ে দাও? আমাদের সঙ্গে তো এরকম একটা কথা হয়েছিল। এটা কি উচিত না? এটা সম্ভব? এটা বলাটাও তো উচিত না। এই বুদ্ধিটা কি দ্রোণের ছিল না? আসলে দ্রোণের মধ্যে একটা অসম্ভব লোভ ছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল, যে কোনো ভাবেই হোক আমাকে অনেক সম্পদ লাভ করতে হবে। এই জন্যই তিনি সেখানে গেছেন, এবং তিনি প্রথমেই চেষ্টা করেছিলেন পরশুরামের কাছে গিয়ে অনেক লাভ করতে, সেটা তিনি পারেননি।
তারপরে তিনি এই প্রতিজ্ঞার কথা স্মরণ করে এখানে এসেছে, এখানেও এসে তিনি অন্যায়ভাবে দাবি করে ফেললেন। ফলত যা হওয়ার ঘটল, তিনি প্রত্যাখ্যাত হলেন এবং প্রত্যাখ্যাত হয়ে ব্রাহ্মণের যা তার মধ্যে তিনি অনেক অস্ত্রবিদ্যার শিক্ষা লাভ করে ফেলেছেন। তিনি একেবারে ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তিনি দ্রোণের মধ্যে দেখুন ব্রাহ্মণ্যচিত কোনো গুণ নেই। ব্রাহ্মণের গুণের মধ্যে প্রথম হচ্ছে ক্ষমা, আনুশংসতা হচ্ছে ব্রাহ্মণের মূল ধর্ম। তার ছিটে ফোটাও কিন্তু দ্রোণর মধ্যে নেই। তার মধ্যে ভীষণ তেজ, অহংকার, দর্প এবং যে কোনো উপায় তাকে অনেক ঐশ্বর্য, অনেক সম্পদ, অনেক ক্ষমতা যে কোনো মূল্যেই তাকে পাবার একটা প্রবণতা দ্রোণর মধ্যে রয়েছে। ফলত তিনি ছলে বলে কৌশলে দ্রুপদের সর্বনাশ করতে মনস্থ হলেন। তার জন্যই তিনি হস্তিনাপুরে এসে আশ্রয় নিলেন এবং হস্তিনাপুরে এসে তিনি এই কৌরব পুত্রদেরকে, বিশেষ করে অর্জুনের মাধ্যমে তিনি দ্রোণকে যুদ্ধে বন্দী করলেন এবং বন্দী করে তিনি দ্রোণের কাছ থেকে তার রাজ্যের অর্ধেক অন্যায়ভাবে কেড়ে নিয়ে নিলেন। এবার লক্ষ্য করুন, এখানে আমরা যেহেতু তার যুদ্ধের উত্তেজনার সদ্ব্যবহার তিনি নিলেন, নিয়ে তিনি দ্রুপদকে সেই যুদ্ধে মুক্ত করে দিলেন। বললেন যে আমার দেখো, আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার থেকে অর্ধেক অংশ ছিনিয়ে নেব, সেটা আমি নিয়ে নিয়েছি, এবার তোমাকে আমি মুক্ত করে দিলাম, দিয়ে দ্রুপদকে ছেড়ে দিলেন। দ্রুপদ এখানে কিছু করবার নেই, তিনি বন্দী হয়ে আছে। এবার তাকে বাধ্য হয়ে তার রাজ্যের সবচাইতে ভালো অংশটা দ্রোণকে দিয়ে দিতে হলো। এবার তো দ্রুপদ যা করবার তাতে তিনি করেছেন। তিনিও ভীষণ ভাবে দ্রোণকে মারার জন্য এবং দ্রোণের আশ্রয়দাতা ভীষ্মকে এই বধ করার উপায় হিসেবে তিনি দুজনকে নিজের রাজ্যে স্থান দিলেন। অর্থাৎ তিনি লাভ করলেন ধৃষ্টদ্যম্নুকে দ্রোণবধের জন্য, তিনি স্থান দিলেন অম্বা শিখণ্ডিনীকে ভীষ্মকে বধ করার জন্য। অর্থাৎ যে চাপা বৈরিতা মহারাজ প্রতীপের সময় থেকে, শান্তনুর সময় থেকে চাপা পড়ে গেছিল, সেটাকে ভীষণভাবে উস্কে দিলেন দ্রোণ। এবং দ্রোণ এবার কিন্তু ভীষণ ভয় পেয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন, কারণ ততদিন এখানে আমরা দেখলাম যে দ্রোণ ওই রাজ্যটা লাভ করে অহিচ্ছত্রের অধিকার নিয়ে কিন্তু সেখানে তিনি একদিনের জন্য গেলেন না, একদিনের জন্য রাজ শাসন করলেন না, বরং তিনি হস্তিনাপুরেই পড়ে রইলেন। কারণ হস্তিনাপুরের যে মান, যশ, ক্ষমতা এবং বৈচিত্র্যের ঘনঘটা, সেটা ছেড়ে ওই ছোট্ট অহিচ্ছত্রের রাজত্বের নিয়ে দ্রোণের মন ভরবে না। তিনি অনেক যশ চান, অনেক ক্ষমতা চান, অনেক পদাধিকার চান এবং তিনি একটা বিরাট কিছু ব্যাপারের মধ্যে সবসময় থাকতে চান। সেটা হস্তিনাপুরের রাজনীতি তাকে যতটা দেবে, যতটা মর্যাদা এবং গুরুত্ব দেবে, সেই মর্যাদা, গুরুত্ব, ক্ষমতা কিংবা সেই উত্তেজনা তিনি তো অহিচ্ছত্রে পাবেন না। ফলত তিনি হস্তিনাপুরেই পড়ে রইলেন। ঠিক যেমন কর্ণ সেই রাজ্য লাভ করেও তিনি সেই রাজ্যের যে মালিনী রাজ্যে একদিনের জন্য তিনি যাননি, তিনি পড়ে রয়েছেন এই হস্তিনাপুর। এই দিক দিয়ে দুজনই সমান। অর্থাৎ ক্ষত্রিয়ের বৃত্তি গ্রহণের দ্রোণের সংকল্পটা আমরা দেখছি এবং সেখানে তিনি আদর্শ বাসস্থান হিসেবে হস্তিনাপুরকে পেয়ে গেছেন, সেখানেই আছেন এবং তিনি ভীষণ কূটনীতিতে পারঙ্গম, রাজনীতিতে পারঙ্গম। দুটোর উপর মাধ্যমে আমরা লক্ষ্য করলাম তিনি এখানে বেশ ক্ষমতা, প্রতিপত্তি সবকিছু নিয়েই তিনি ভোগ করছেন এবং তিনি কত বড় কূটনীতিজ্ঞ যে যাদের আশ্রয়ে আছেন তাদেরই সর্বনাশ তিনি করলেন, তাদের মধ্যে জ্ঞাতি বৈরিতা তিনি সৃষ্টি করে দিলেন। অথচ সেইখানে বসেই
তিনি চরম মর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে রইল। এখানে আমাদের প্রশ্ন, ভীষ্ম, মহামতি ভীষ্ম কি এই ব্যাপারটা বুঝতে পারেননি? এই যে দ্রোণকে স্থান দেবার ফলে যে ভীষণ একটা বৈরিতার সৃষ্টি হলো, সেটা কি ভীষ্ম বুঝতে পারেননি? আমরা বলবো বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন বলেই ভীষ্ম কিন্তু দ্রোণকে স্থান দিয়েছেন। অর্থাৎ হস্তিনাপুরের প্রধান হিসেবে ভীষ্ম তিনিও কিন্তু চান পাঞ্চালদেরকে একটু টাইট দিতে, অর্থাৎ পাঞ্চালদের ক্ষতি হোক সেটা তিনি চান। পাঞ্চাল রাজ্য অর্ধেক হয়ে যাওয়া মানে পাঞ্চালদের শক্তি ক্ষয় পেয়ে গেল। এতে মনে মনে আহ্লাদিত হলেন কিন্তু ভীষ্ম। তিনি এটাও ভাবলেন না যে এই বৈরিতা ভবিষ্যতে কি মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তিনি এইটুকু ভেবেই আহ্লাদিত হয়ে রইলেন যে তিনি তাদের বহুদিনের জ্ঞাতি বৈরী পাঞ্চালদেরকে দ্রোণের মাধ্যমে, নিজেরা সরাসরি যুক্ত না হয়ে দ্রোণের মাধ্যমে তাদেরকে কিছু শিক্ষা দিতে পেরেছেন, তাদের শক্তি ক্ষয় করতে পেরেছেন। তার ফলতে কি হলো, এই দুই বড় মানুষ ভীষ্ম এবং দ্রোণ দুজনেরই প্রাণহন্তক সৃষ্টি হলো ওই পঞ্চাল দেশে। এক ভীষ্মের অম্বাসীখণ্ডিনী এবং দ্রোণের দৃষ্টদ্য। এইখানে দ্রোণ কিন্তু ভীষণ এখন ভয় পেয়েছে। শুধু ভয় পাওয়া নয়, তিনি বুঝতে পেরেছেন তিনি যে কাজটি করেছেন সেটা অন্যায় করেছেন। ধ্রুপদের সাথে তিনি যে ব্যবহারটা করেছেন সেই ব্যবহারটি অন্যায়, সেই বোধোদয় তার এখন হয়েছে। সেই বোধোদয় হওয়ার ফলেই তিনি মহামতি ভীষ্মের সঙ্গে সমস্বরে এই কথা উচ্চারণ করেছেন, যেহেতু পাণ্ডবদের সাথে পঞ্চাল দেশের একটা সম্বন্ধ স্থাপিত হয়েছে, সুতরাং হস্তিনাপুরের উচিত অগ্রবর্তী হয়ে পঞ্চালদের কাছে ধন সম্পত্তি ইত্যাদি পাঠানো এবং এই বিবাহটাকে স্বীকার করে নেওয়া এবং এর মাধ্যমে এই একটা কুটুম্বিতা সংস্থাপের মধ্যে দিয়ে পুরনো বৈরিতাকে নষ্ট, আবার ধামা চাপা দেওয়া বা পুরনো বৈরিতাকে মুছে ফেলা, এই দুটো কাজের জন্য ভীষ্ম এবং দ্রোণ সমানভাবেই চেয়েছে। কিন্তু এই ভীষ্ম যা চাইছেন, দ্রোণ যা চাইছেন সেটা তো বুঝতে পাচ্ছেন না অর্বাচীন দুর্যোধন কর্ণ। সুতরাং তারা চিৎকার চেঁচামেচি করেছে। আমরা সেই সময় দেখলাম সেখানে বিদুর সঙ্গে সঙ্গে সেই জায়গায় হস্তক্ষেপ করলেন এবং হস্তক্ষেপ করে তিনি ব্যাপারটাকে আর বাড়তে দিলেন না। তিনি ব্যাপারটা বিশদে বুঝিয়ে দিলেন ধৃতরাষ্ট্রকে। তিনি বুঝিয়ে দিলেন যে মহারাজ, খুব ভালো করে এবার বুঝুন ঘটনাটা কি ঘটেছে। আপনি পাণ্ডবদের সাথে জ্ঞাতি বৈরিতা করেছেন, পাণ্ডবদেরকে তাদের প্রাপ্য রাজ্য দেননি, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। এবার পাণ্ডবেরা আমাদের এই কুরুবংশের চিরশত্রু পঞ্চালদের আশ্রয় লাভ করেছে, সমর্থন লাভ করেছে। শুধু পাঞ্চাল নয়, পাঞ্চালরা কিন্তু অর্ধেক হয়েও তারা কিন্তু এখন ভয়ঙ্কর শক্তি তাদের রয়েছে। তাদের রাজ্য অর্ধেক হয়ে গেছে বটে, অনেকটা তাদের চলে এসছে, তা বলে পাঞ্চালদের শক্তি কিন্তু খুব একটা কমে। সেখানে পাণ্ডবদের শক্তি, পাঞ্চালদের শক্তি এবং যদু বৃষ্ণি জোট, এই চারটে জোট একত্রিত হয়েছে। বলা ভালো তিনটি জোট, শ্রীকৃষ্ণ, ধ্রুপদ এবং পাঞ্চাল এবং পাণ্ডব,
পঞ্চাল, পাণ্ডব এবং যদু বংশ, অর্থাৎ যদু, সত্যত, ভোজ, বৃষ্ণি, এই টোটাল শক্তি যদি এক হয়ে দাঁড়ায়, সেটা কুরু রাজ্যের পক্ষে যে কি ভয়ঙ্কর হতে পারে এটা সবিস্তারে ধৃতরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হলেন বিদুর। বিদুরের কথা শুনে ধৃতরাষ্ট্র ভীষণ ভয় পেলেন। তিনি বাস্তবটা বুঝলেন। বাস্তবটা বুঝে তিনি অন্তত তার ছেলেদের মতন মূর্খ নন, তার প্রজ্ঞা আছে। তিনি তার সেই প্রজ্ঞা শক্তি থেকে আসন্ন বিপদের ভয়ঙ্করতা তিনি সম্পূর্ণভাবে উপলব্ধি করলেন। উপলব্ধি করে তিনি তৎক্ষণাৎ বিদুর এবং অন্যান্যদেরকে পাঠালেন দ্রুপদের কাছে অনেক তথ্য, অনেক তত্ত্ব, সম্পদ, ধন দৌলত ইত্যাদি নিয়ে, এবং সেখানে পাণ্ডবদেরকে সকৃষ্ণা অর্থাৎ সস্ত্রীক পাণ্ডবদেরকে, দ্রৌপদী পাণ্ডবদেরকে বরণ, রাজকীয় ভাবে বরণ করে নিয়ে আসার জন্য। এই ঘটনার মূল ঘটনার তাৎপর্যটা আমাদেরকে বুঝতে হবে। এর মাধ্যমে দিয়ে আমরা কিন্তু দ্রোণ চরিত্রটাকে খুব পরিষ্কার করে বুঝলাম। অর্থাৎ দ্রোণর মধ্যে নিজের স্বার্থ ছাড়া আর অন্য কোনো চিন্তা নেই। এক, তিনি ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণ স্বভাবের নয়, ব্রাহ্মণ স্বভাবের নয়, অথচ ক্ষত্র ধর্মের যে গুণ আছে সেটাও কিন্তু দ্রোণের মধ্যে নয়। অর্থাৎ না তার মধ্যে রয়েছে ব্রাহ্মণের গুণ, না তার মধ্যে রয়েছে ক্ষত্রের গুণ। দুটো গুণের কোনোটাই তার মধ্যে নেই। তিনি অসম্ভব রকম স্বার্থপর। নিজের স্বার্থ সাধনের জন্য তিনি যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন। এখানে তিনি তার কূটনীতি এবং রাজনীতির প্রয়োগের মাধ্যমে ভোগ, সুখ, সম্পদ, যশ, প্রতিষ্ঠা ভোগ করে চলেছে, রাজকীয় ভোগ ইত্যাদি আয়েসে তিনি নির্বাহ করে চলেছেন সপুত্র, সস্ত্রীক। কিন্তু এবার ঘটনাটা সম্পূর্ণ অন্যদিকে হয়ে গেল। দ্রোণর এবার চিন্তা হলো, তিনি যে ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন, ফলত তাকে ভবিষ্যতে যুদ্ধ করতে হবে তার প্রিয় শিষ্যের বিরুদ্ধে। অর্থাৎ তার প্রিয় শিষ্যের বিরুদ্ধে তাকে কখনো না কোনো সময় অস্ত্র ধারণ করতে হবে। কারণ দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র কখনোই পাণ্ডবদেরকে তাদের প্রাপ্য অংশ ফিরিয়ে দেবেন না। এই জন্য দেখবেন বারবার দ্রোণ আপ্রাণ চেষ্টা করেছে পাণ্ডবরা যাতে তাদের হৃত সম্পদ ফিরে পায়। এখানে যে ভাষায় ভীষ্ম কথা বলেছেন, যেখানে যেখানে ভীষ্ম প্রবল ভাবে জ্বলে উঠেছেন, প্রতিবাদ করেছেন, বারবার ভীষ্ম যেমন ভাবে বলেছেন পাণ্ডবদেরকে সম্পদ ফিরিয়ে দেবার জন্য, তাদের অধিকার ফিরিয়ে দেবার জন্য, একই সুরে, একই ভঙ্গিমায়, একইভাবে দ্রোণ বলেছে, কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা। এইটা আমাদের বুঝতে হবে। মহামতি ভীষ্ম করেছেন তার ধর্মবোধের থেকে, তার ভালোবাসার থেকে, তার স্নেহের থেকে, কারণ তার কাছে পাণ্ডব এবং কৌরবেরা দুই সমান। সেই দৃষ্টিভঙ্গি থেকে মহামতি ভীষ্ম বারবার পাণ্ডবদের অধিকার ফিরিয়ে দেবার কথা বলেছেন। সেই জন্যই তিনি পাণ্ডব পক্ষ। আর দ্রোণ, তিনি এরকম কোন ভালোবাসার থেকে তিনি বসেন, তিনি চেয়েছেন যাতে এই যুদ্ধ না হয়। কারণ এই যুদ্ধ যদি হয়, অন্তত কৌরব পাণ্ডবদের মধ্যে যদি এই যুদ্ধ হয়, তাহলে তাকে ভয়ঙ্কর ভাবে মুখোমুখি হতে হবে অর্জুনের, তার প্রিয় শিষ্য অর্জুনের। তাকে মুখোমুখি হতে হবে ধৃষ্টদ্যম্ন। এবং তিনি যত বড়ই অস্ত্র যোদ্ধা হন না কেন, তার প্রিয় শিষ্য যেভাবে
যুদ্ধবীর হয়েছে এবং সমস্ত দৈব অস্ত্র লাভ করেছে, সেই প্রিয় শিষ্যের বিরুদ্ধে তার যাওয়াটা তার একেবারেই মনোগত ইচ্ছা নয়। তিনি কোনোভাবেই প্রিয় শিষ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে চান না। তিনি অর্জুনকে এতটাই ভালোবাসেন, স্নেহ করেন, সেই প্রিয় শিষ্যের বিরুদ্ধে তাকে অস্ত্র ধারণ করতে হবে এবং তিনি জানেন এখানে অস্ত্র ধারণ করার ফল কি হবে এবং তার ভবিষ্যৎ কি, সবটাই বুঝে। কিন্তু দ্রোণ বারবার চেষ্টা করেছে যাতে এই ভয়ঙ্কর যুদ্ধ না হয়, যাতে কৌরবেরা পাণ্ডবদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেন, তার অধিকার ফিরিয়ে দেন। কিন্তু প্রত্যেকটা ঘটনারই বিপরীত ঘটনা ঘটবে। দ্রোণ যা কাজ করেছেন তার ফল তাকে পেতে হবে। ভীষ্ম তার সারা জীবনে যা করেছেন তার মাসুল তাকে পেতে হচ্ছে। তার প্রকৃতির প্রতিশোধ ভীষ্মের জীবন দিয়ে তাকে দিতে হয়েছে। দ্রোণের ভুলের মাসুলও দ্রোণকে দিতে হবে তার জীবন। এই জায়গাটায় আমাদের বোঝা, মহাভারত এই জায়গাটা আমাদেরকে খুব পরিষ্কার করে দেখে, বাপু হে, তোমার ধর্ম জিনিসটা এতটাই সূক্ষ্ম যে তার অপপ্রয়োগ করতে চেও না। তুমি প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা ভাবনায়, প্রত্যেকটা পদক্ষেপে খুব সতর্ক থাকো। এত সহজে কোনো কিছুকে বিশ্লেষণ করতে চেও না বা নিজের কর্তব্য কর্মকে অতি সরলীকরণ করে নিও। প্রত্যেকটা কাজের পেছনে যেন তোমার চিন্তা থাকে, ভাবনা থাকে এবং প্রত্যেকটা চিন্তা, ভাবনা, পদক্ষেপ যেন ধর্মযুক্ত হয়, হৃদয়যুক্ত হয়, সেখানে যেন হৃদয়ের যোগ থাকে। এটাই সবচাইতে বড়। দ্রুপদের কাজের, দ্রোণর সারা জীবনের ধর্ম পালনের মধ্যে কিন্তু হৃদয়ের যোগ নেই। হৃদয়ের যোগ তো নেই, থাকার কথাও না, কারণ দ্রোণ হচ্ছেন অসম্ভব উচ্চ অভিলাষ এক মানুষ, স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। আজকে সেই সময় উপস্থিত হয়েছে, এটাই হচ্ছে অদৃষ্টের পরিহাস। দ্রোণ আজকে সর্বাধিনায়ক পদে বৃত হয়েছেন, তাকে মোকাবিলা করতে হবে ধৃষ্টদ্যুম্নের বিরুদ্ধে। তার চাইতেও বড় কথা, তাকে মোকাবিলা করতে হবে অর্জুনের বিপক্ষে, যে অর্জুনকে সর্বতোভাবে রক্ষা করে চলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আগামী পর্ব থেকে এই যুদ্ধের 11 দিবস থেকে যে ঘটনা ঘটতে চলল আমরা তা লক্ষ্য করি। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং কখনো নির্ভারত হয়ে থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম 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 প্রাণারাম।